প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সবার জন্য স্বাস্থ্য আজকের নবম পর্ব পাওয়ার্ড বাই সেফোটিল প্লাস। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে টনসিলাইটিস এবং ফ্যারেঞ্জাইটিস চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা। প্রিয় দর্শক, আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ডিজিএম আকাদুজ্জামান স্যার, প্রফেসর অন হেড, ডিপার্টমেন্ট অফ otolaryngology and head neck surgery, Sir Salimullah Medical College Hospital and Mitford Hospital, Sir Salimullah Medical College and Mitford Hospital, এবং পাশাপাশি ভাইস প্রিন্সিপাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন আমাদের স্টুডিওতে আজকের এই পর্বে অংশ নেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ বাসুদেব, এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং রাজ টিভি সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে পরিচয় করে দিতে চাই পর্দার আড়ালের কিছু মানুষ যারা নিরন্তর চেষ্টা করে যায় স্বাস্থ্য সেবাটাকে এবং স্বাস্থ্যের সেবার জন্য যে গুরুত্বপূর্ণ যে ঔষধগুলো, সেই ঔষধ সে দিকগুলো কিভাবে নিত্য নতুন ঔষধ প্রোডাকশন করা যায় সেই নেপথ্যের মানুষগুলোকে আমরা একটু পরিচয় করে দিতে চাই। আমাদের মাঝে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন আলী মুনতাসির, সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলী মুনতাসির ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত। আপনার কে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত। কেমন আছেন শুরুতে যদি একটু আমাদেরকে জানান। জি, ধন্যবাদ ডক্টর বাসুদেব, আপনাকে এবং রাজ টিভি সকলে যারা এই অনুষ্ঠানটি আয়োজনে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেটা আপনি বললেন যে আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা হলো টনসিলাইটিস এবং ফ্যারেঞ্জাইটিস এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ভূমিকা। আসলে আমরা প্রতিনিয়ত আমাদের অনেকেরই কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়, এবং সেখানে আসলে আমরা অনেকেই বুঝতে পারি না যে কি করা উচিত, কি ওষুধ সেবন করা উচিত। অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন করা উচিত না। সুতরাং আজকের এই অনুষ্ঠানটি আয়োজনে আমাদের সহযোগিতা করেছেন এবং আমাদের অতিথির সাথে আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং আমরা বিস্তারিত অনেক কিছুই জানতে পারবো। আমাদের মধ্যে যদি কোনো ভুল ধারণাও থাকে সেটাও নিশ্চয়ই আমাদের ভেঙে যাবে। আমরা মনে করছি বিশেষভাবে উপকৃত। পাশাপাশি রাজ টিভি সহযোগিতায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবার জন্য স্বাস্থ্য এই অনুষ্ঠানটি দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা প্রতিনিয়ত কিন্তু যারা বাসায় থাকছি বা বাসার বাইরে যাচ্ছি, ঠান্ডা বা অন্যান্য জীবাণু দ্বারা কিন্তু সংক্রমিত হতে পারি। তো সুতরাং বিভিন্ন অসুখের মতো আমাদের গলায়ও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন গলা ব্যথা হতে পারে, গলা ফুলে যেতে পারে, কোনো কিছু খেতে সমস্যা হতে পারে। সুতরাং আমরা হয়তো অনেকেই বিভিন্ন সময় বুঝতে পারি না যে গলার আসলে কোন অসুখটা হয়েছে, সেটা কি টনসিলাইটিস না ফ্যারিঞ্জাইটিস, বা আসলে শুধু ওষুধ নয়, ওষুধ ছাড়াও আরো কি করণীয়, এই বিষয়গুলো আমাদের অনেক ক্ষেত্রেই জানার প্রয়োজন হয়ে পড়ে। আর প্রতিনিয়তই কিন্তু আমাদের ওষুধ সেবনের আগে সেটা অ্যান্টিবায়োটিক হোক বা অন্য ওষুধই হোক, অবশ্যই আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের কিন্তু পরামর্শ নেওয়া উচিত, সেটা আমরা বারবার বলে থাকি। তো আশা করছি এই অনুষ্ঠানটি দেখার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আজকের অতিথি স্বনামধন্য আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় স্যার, আমাদের শিক্ষক প্রফেসর ডক্টর ডিজিএম আকাইদুজ্জামান স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার অনেক ব্যস্ততার মধ্যেও যে আমাদেরকে এই অনুষ্ঠানে সময় দিয়েছেন, এবং আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই সচরাচর এই অসুখটি অনেকের মধ্যেই দেখা যায়, কিন্তু তারপরেও আমাদের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন থেকেই যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু এই অনুষ্ঠানটি আমরা আশা করছি আপনার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আজকের অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন, এতে করে কিন্তু আমরা সকলে উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছো। আমরা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা টনসিলাইটিস এবং ফ্যারিঞ্জাইটিস, এটা নিয়ে আমরা আলোচনা করব এবং এর মাধ্যমে জনগণ এবং সবাই এর চিকিৎসা কিভাবে করতে হয় সে সম্বন্ধে একটা সাম্যক ধারণা পাবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আলী মুনতাসির ভাই। আপনি শুরু থেকেই ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন সেই প্রত্যাশায় রাখছি। এবং সবার জন্য স্বাস্থ্য, এই যে প্রকল্পটা আমরা হাতে নিয়েছি, এই স্বাস্থ্যটাকে আমরা নিশ্চিত করতে চাই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দিয়ে এবং
সুন্দরভাবে মানুষের যে লাইফ স্টাইলটাকে সাজিয়ে আমরা চাই সবার জন্য স্বাস্থ্যটাকে নিশ্চিত করার জন্য এই মহান প্রকল্পে পর্দার পেছনে থেকে কাজ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রতিনিয়তই আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সবার জন্য স্বাস্থ্য, পাওয়ার্ড বাই সেপোটিল প্লাস। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন দেনজি বরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাক কান গলারোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং নাক কান গলা এবং হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার আকাজুজ্জামান স্যার আমাদের মাঝে আছেন। আমরা কিন্তু যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি আসলে কমন একটি সমস্যা। আমি স্যারের কাছে প্রথমেই আসতে চাই যে স্যার, যেহেতু করোনা কাল চলছে এবং সেই জায়গাটাতে কিন্তু গলা ব্যথা একটি কমন ফিচার্স, তো আমরা করোনা ভাইরাসের অ্যাটাকের কারণে যে গলা ব্যথা এবং নর্মাল যে গলা ব্যথা আমাদের ফ্লু ভাইরাসের কারণে হয়ে থাকে, যেটাকে আমরা ফ্যারিনজাইটিস বলে থাকি, প্রথমে একটু উপসর্গগুলো সম্পর্কে জানতে চাইবো যে এখানে সুনির্দিষ্ট কোনো তফাৎ রয়েছে কিনা, তারপর আমরা টনসিলাইটিসে আসবো। স্যার, শুরুতে যদি একটু এই বিষয়টা সম্পর্কে আলোকপাত করেন। ধন্যবাদ বাসুদেব। তুমি যে কথাটা বলছো যে করোনা ভাইরাস এবং নর্মাল ফেরিনজাইটিস বা টনসিলাইটিসের ব্যথার পার্থক্যটা, সেটা ডেফিনেটলি আমরা বুঝতে পারি। টনসিলাইটিসের কিন্তু অনেক কারণ আছে, তার মধ্যে করোনা ভাইরাসও কিন্তু ওয়ান অফ দেম। টনসিলাইটিসের কারণ দুই রকম বলা হয়, একটা হচ্ছে ভাইরাল, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল। ভাইরালের মধ্যে কমন হচ্ছে অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, তারপরে করোনা ভাইরাস, তারপরে গ্ল্যান্ডুলার ফিভার বা ইনফেকশাস মনোনিউক্লিওসিস। আর ব্যাকটেরিয়ালের মধ্যে মেইনলি হচ্ছে বেটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, তারপরে নিউফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্যাফিলোকক্কাস, এগুলো মেইনলি ইনভলভ। এর মধ্যে করোনা ভাইরাস কিন্তু ওয়ান অফ দেম, যেটা আগে থেকেই কিন্তু ছিল। এটা 15 to 20% ক্ষেত্রে কিন্তু আগেও ইনফেকশন করতো, কিন্তু এটার যে জেনোম, সেটা মিউটেশনের মাধ্যমে নতুন স্ট্রেইন এসে এখন যে অবস্থাটা তৈরি করেছে, সেটা এটা সারা পৃথিবীর জন্য একটা ভয়াবহ অবস্থা। কিন্তু পার্থক্য বোঝা যায়। এটা একটা ভাইরাল যেহেতু ইনফেকশন, সেখানে জ্বরটা অত বেশি থাকবে না, কিন্তু তার সাথে সাথে আমরা যদি ব্লাডে কাউন্ট করি, লিম্ফোসাইট কাউন্ট বেশি পাওয়া যাবে। ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট যেটা, সেটা রুগীরা ইনভেরিবলি এসে বলে যে শুধু জ্বর না, এই ব্যথা না, ব্যথার সাথে তার কিন্তু তোমার জ্বরটা লো গ্রেড টেম্পারেচার, তার সাথে ইম্পর্টেন্ট যেটা থাকার কথা সেটা হচ্ছে কাশি এবং শ্বাসকষ্ট। ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার কাছে এই মাসখানেক আগে একটা রুগী আসছে, বলে স্যার আমার খুব খারাপ লাগছে। সুতরাং এই যে যে খারাপ লাগছে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু টনসিলাইটিস যে এত খারাপ লাগে না। ঠিক আছে। সে বলছে যে খারাপ লাগছে স্যার, আমার এখন গলা অত ব্যথা না, গলা একটু ব্যথা ছিলেন কমে গেছে, কিন্তু আমার এখন জ্বর আছে, অত বেশি না, কিন্তু আমার এখন কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো আমি শুনেই মনে করলাম যে এটা তো করোনা হবে। তাকে বললাম যে তুমি কি কোভিড করছো? বলছে জি স্যার, কোভিড টেস্ট করছি, কিন্তু নেগেটিভ আসছে। তা আমি তখন সাথে সাথে বললাম যে নেগেটিভ হলেও আপনাকে এই পরীক্ষাগুলো করতে হবে, ব্লাড টিসিডি, সিএসআর, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ফেরিটিন, ডি ডাইমার, সিরিয়েক্টিভ প্রোটিন, এই সমস্ত পরীক্ষাগুলো করেন, এবং সিটি স্ক্যান, চেস্ট। পরে দেখা গেলো সবগুলোই কম বেশি, সিটি স্ক্যানও বাইলেটারাল, তার ই আছে, ওপাসিটি আছে, তারপরে ডি ডাইমারও বেশি, ফেরিটিনও বেশি। তার জন্য এটা কিন্তু, যদিও তার নেগেটিভ কোভিড, কিন্তু আসলে সে কিন্তু করোনাতে ভুগছে। তাই আমি বললাম যে তুমি আচ্ছা আচ্ছা কোয়ারেন্টাইনে থাকো, তারপরে ইনশাল্লাহ। তারপরে সে কোয়ারেন্টাইন থাকার পরে কিছুদিন পরে আসে, বলে যে আমার স্যার এখন একটু ভালো লাগছে। তো এটা হতে পারে। তো এমনি টনসিলাইটিস যতটুকু খারাপ লাগে, সেখানে টেম্পারেচারটা বেশি থাকে, কিন্তু ভাইরাল যেটা করোনা ভাইরাস, সেখানে কিন্তু টেম্পারেচারটা অত বেশি থাকে না, কিন্তু দুর্বলতা বা শরীর ম্যাজ ম্যাজ করা, আত্রাল দিয়ে, এগুলি কিন্তু অনেক বেশি থাকে। ধন্যবাদ। আচ্ছা 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 অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, যাদের আসলে এই বিষয়টা নিয়ে একটু সংকোচ ছিল, যে এটি কি করোনার গলা ব্যথা নাকি নর্মাল কমন যে ফ্লু ভাইরাস, নর্মাল যে অর্গানিজমের কথাগুলো স্যার বলে থাকলেন যে কারণে ফ্যারিনজাইটিস হয়ে থাকে সেই ব্যথা, সেটা কিন্তু আপনার পার্থক্য বুঝতে পারলেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য, এবং কয়েকটি উদাহরণও স্যার কিন্তু দিয়ে দিলেন। স্যার, এই পর্যায়ে আরো কিছু রোগীরা আছে যারা গলা ব্যথার পাশাপাশি এরকমও বলে যে আমার কিছু একটা গলার মধ্যে মনে হচ্ছে আটকে আছে, যেটাকে আমরা ফরেন বডি সেন্সেশন বলে থাকি। তো এটার স্যার কারণ কি কি, যে গলার মধ্যে কিছু একটা আটকে আছে, তো এবং সাথে হালকা ব্যথা, এইখানে স্যার ব্যাখ্যাটা কি থাকবে আপনার?
এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম, ঠিক আছে। এটা শুধু যদি বলে যে গলা আটকা থাকে, সেটা যে গ্লোবাস ফেরিঞ্জিস আমরা যেটা বলি, সেটা খুব বেশি দেখা যায় মহিলাদের মধ্যে, ঠিক আছে। এটা অ্যারাউন্ড 30 to 40 ইয়ার্স অফ এজ, এরকম বয়সে মহিলারা ইনভেরিবলি এরকম নিয়ে আসে। দেখা যায় হুম হুম তাদের হাজবেন্ড হয়তো বাইরে আছে, তার হয়তো সাইকোলজিক্যাল অনেক সমস্যা, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে, ঠিক গলার মধ্যে, গলার এখানে যে পিকয়েড কাটলেজ যে জায়গাটা আছে, ওই জায়গাটাতে হুম হুম বলেছেন আমার গলাটা বেঁধে থাকে। কিন্তু তুমি যদি জিজ্ঞেস করো তোমার আপনি কি খাইতে কোনো অসুবিধা আছে আছে বলুন না স্যার, খেতে কোনো অসুবিধা নাই, কিন্তু গলাটা বেশ বাজে 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 লাগে, এই সমস্যাটা বলবে। আর তুমি যদি রাইট। সাথে সাথে ব্যথার কথা বলো, যে সাথে অল্প অল্প ব্যথাও করে, তাহলে কিন্তু সেটা ইন্ডিকেট করে যে তার হয়তো ফেরিনজাইটিস আছে, ঠিক আছে। হুম 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 ফেরিনজাইটিস এ ডিফিকাল্ট প্রবলেম, এবং এটা ট্রিটমেন্টটা অনেক ডিফিকাল্ট, ঠিক আছে। এটা সাধারণত তোমার ধুলাবালি, তারপরে তোমার যে ওয়েট বেশি হওয়ার জন্য হতে পারে। আর পার্টিকুলারলি যারা সিগারেট খায়, সিগারেট স্মোকিং এবং অ্যালকোহল কনজাম্পশন, তারপরে সাইনোসাইটিস, তারপরে অ্যাসিড রিফ্লাক্স, এই সমস্ত কারণ কিন্তু এটার সাথে জড়িত। যার জন্য এই আচ্ছা গলায় যে আচ্ছা। বেজে থাকে, এগুলাতে কিন্তু আমরা যদি অ্যান্টি রিফ্লাক্স ট্রিটমেন্ট দেই, অনেক সময় টম্পেরিডন বা আমরা যদি ইসোমিপ্রাজল বা অন্য কিছু দেই, তাহলে কিন্তু অনেক ইমপ্রুভ করে। তার পাশাপাশি তার যে সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্ট অনেক সময় লাগে, বিশেষ করে গ্লোবাস সেটাতে। ধন্যবাদ দর্শক। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কোয়ার সবার জন্য স্বাস্থ্য, পাওয়ার্ড বাই সেফোটিল প্লাস। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন অধ্যাপক ডাক্তার ডিজিএম আকাইজুজ্জামান স্যার, যিনি বর্তমানে কর্মরত আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে। আপনারাও কিন্তু আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যুক্ত হতে পারবেন। আর এজন্য যেটি করতে হবে, রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন রাখুন। আমাদেরকে মেইলও করতে পারেন rastbd@gmail.com। ইতিমধ্যে স্যার অনেক দর্শক কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, তাদের প্রশ্নগুলো আমরা ধাপে ধাপে নিতে চাই। প্রশ্ন রেখেছেন সোনালী আক্তার। স্যার, আসসালামু আলাইকুম, আপনাদের অনুষ্ঠানটি দেখছি, ধন্যবাদ স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে সুন্দর একটি আয়োজন করার জন্য। আমার বয়স 26। আমার গলার বাম দিকে প্রায় ব্যথা করে। 3 মাস আগে আমার একটি মাছের কাঁটা বিঁধেছিল, কিন্তু সেটি বেরও হয়ে গিয়েছে, এখনো ব্যথাটা যায়নি। আহ, সেক্ষেত্রে কি করণীয়? করোনা ভাইরাস হলো কিনা, টেস্ট করবো কিনা? এটা ভেরি কমন কিন্তু প্রবলেম। অনেক প্রায় রুগীরাই এসে বলে বলে স্যার আমার গলায় 6 মাস বা এক বছর আগে আমার গলার মধ্যে কাঁটা ঢুকছিল, এখন মনে হয় যে গলায় কাটা কাটা লাগে, ঠিক আছে। তো হুম এটা হুম আসলে হুম বেসিক্যালি আমরা যত পরীক্ষা করি, আমরা যদি সিটি স্ক্যানও করি, আমরা যদি এন্ডোস্কোপিও করি, আসলে কিছু পাওয়া যায় না, ওরকম হুম ফরেনবডি হুম। পাওয়া যায় না। আসলে বেসিক্যালি দিস ইজ গ্লোবাস ফেরিঞ্জিস, আমি কতক্ষণ আগে যেটা বলছি, গলায় বেজে বেজে থাকে। দিস ইজ মোর সাইকোলজিক্যাল, ঠিক আছে। সেক্ষেত্রে চিকিৎসা ওইভাবেই করতে হবে। অ্যান্টিসাইকোটিক প্লাস আমরা বলছি অ্যান্টি রিফ্লাক্স মেকানিজম, সেগুলি যদি থাকে। করোনা ভাইরাস, করোনা ভাইরাসও গলায় বেজে বেজে থাকে, কিন্তু অন্য সিমটম গুলো তো থাকবে। তার যে জ্বর থাকবে, তারপরে কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকতে পারে, শরীরটা যে দুর্বল লাগছে, ঠিক আছে, আর্থ্রালজিয়া মায়ালজিয়া। তার পাশাপাশি অনেক সময় আমরা নতুন করে বলছে যে একটা বড় গ্রুপ আছে যেটা অ্যানোসমিয়া, নাকে গন্ধ পাচ্ছে না বা খাবারের স্বাদ পাচ্ছে না, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আবার এক্স্যাক্টলি, জিআইটি সিমটম অনেকের আছে, ভমিটিং, ডায়রিয়া, সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সেগুলো দেখে কিন্তু এক্স্যাক্টলি। সিমটম দেখে বোঝা যায়, তারপরে পরীক্ষা করলে তো অবশ্যই সেগুলো আসবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা যদি এই পর্যায়ে একটু ফ্যারেঞ্জাইটিস এর রোগীদের আমরা এক্সামিনেশনের পর্যায়ে চলে আসি, অর্থাৎ আমরা এক্সামিন করলে পরে, ফিজিক্যাল এক্সামিনেশন করলে তার ওরাল ক্যাভিটির মধ্যে এবং ফ্যারিংসের মধ্যে কি কি সাইন আমরা পেতে পারি একটি ক্রনিক ফ্যারেঞ্জাইটিস রোগীদের? আমরা ক্রনিক ফেরিনজাইটিস তো আমরা বলছি যে কমনেস্ট কারণগুলি যেগুলা, সেগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সবচেয়ে ইম্পর্টেন্ট। যে তার হয়তো স্লিপ অ্যাপনিয়া আছে, মুখ সবসময় হা করে ঘুমায়, ঠিক আছে, সবসময় ধুলাবালি ঢুকছে, যেটা ফিল্ট্রেশন হচ্ছে না, নাকের মধ্যে যেটা বাতাস ঢুকার কথা ছিল সেটা গলা দিয়ে ঢুকছে, মানে উইদাউট ফিল্ট্রেশন গলার মধ্যে ঢুকছে, সেখানে কিন্তু অর্গানিজম গুলি সরাসরি ফেরিংসকে অ্যাটাক করছে। সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্লাস ওয়েট ওয়েট বেশি, প্লাস আমরা বলছি যারা সিগারেট স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, ঠিক আছে। তার পাশাপাশি আমরা দেখি যে অ্যাসিড রিফ্লাক্স, সেটাও ইম্পর্টেন্ট। আবার যাদের পোস্টনাজাল ট্রিপ, যেটা বলে সাইনোসাইটিস, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এইগুলি হয়, ক্রনিক ফেরিনজাইটিসটা হয়, ঠিক আছে, এবং এটা দীর্ঘমেয়াদী হয়। দীর্ঘমেয়াদী হুম হুম হুম। হয়, ট্রিটমেন্টটা খুব ডিফিকাল্ট।
ঠিক আছে, কারণ পজিটিভ ফ্যাক্টর আমরা যদি যে কারণে আমরা এই জায়গাটাতে স্যার আমরা স্পেসিফিক্যালি ক্লিনিক্যাল এক্সামিনেশনের ফাইন্ডিংস হ্যাঁ যেটা সেটা হচ্ছে হ্যাঁ গলার মধ্যে আমরা দেখবো যে গলার পিছনের দিকে পোস্টেরিয়র হ্যাঁ ফেরিঞ্জিয়াল ওয়াল সেটা একটু লাল থাকবে এবং দুই পাশে দুটো ব্যান্ডের মতো থাকে, ফেরিঞ্জিয়াল ব্যান্ড বলে, হুম, ওই 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 হুম, ধরনের একটা ফাইন্ডিংস আমরা পাবো। ঠিক আছে, এটাই আচ্ছা বেশি আচ্ছা পাওয়া যায়, আর অন্য তেমন কিছু গলায় হয়তো লিম্ফ নোড থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমার মনে হয় যে প্রিয় দর্শক আমাদের সাথে যারা চিকিৎসক যুক্ত আছেন, যারা ইএনটি তে এমএস করছেন, ডিএলও করছেন এবং এফসিপিএস ট্রেনি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি লেসন যে একটি ক্রনিক ফ্যারেঞ্জাইটিস রোগীদের ক্লিনিক্যাল এক্সামিনেশনের সাইন গুলো আমরা কি পাবো, এটি কিন্তু খুব ধরে থাকে আমাদেরকে। ধন্যবাদ স্যার আপনার উত্তরের জন্য। আমরা এই পর্যায়ে একটু জানতে চাই যে টনসিলাইটিস এটি আরেকটি কমন প্রবলেম আমাদের দেশে। তো অনেকেই আমাদের কাছে বলে থাকে চেম্বারে এসে, স্যার আমার টনসিল হয়েছে। আসলে টনসিল হওয়ার কি আছে, টনসিল বেসিক্যালি কি, এই অর্গানটি আমাদের মানবদেহের ভূমিকা কি? প্রথমে একটু টনসিল সম্পর্কে জানতে চাই। খুব ইম্পর্টেন্ট এবং বার্নিং কোশ্চেন, সবাই এটা নিয়ে জানতে চায় এবং কনফিউজড। কনফিউজড এই জন্য বলবো যে আমরা অনেক সময় যারা প্র্যাকটিস করি অনেকেই তার বাচ্চাকে নিয়ে আসে, বলে স্যার আমার বাচ্চার গলায় টনসিল হচ্ছে, এই জায়গাটা দেখায়। আসলে কিন্তু হুম হুম টনসিল এই জায়গায় না, টনসিল কিন্তু বাইরে না, হুম টনসিল কিন্তু গলার রাইট। ভিতরে। ঠিক আছে, টনসিলটা হুম আসলে হুম ফেরিং দুই সাইডে থাকে, দুই সাইডে থাকে দুইটা লিম্ফেটিক অর্গান, সাবএপিথেলিয়াল লিম্ফেটিক টিস্যু বলে, এটা ওয়েলডিয়াসিং এর একটা পার্ট। এটা মেইনলি খাদ্যনালী এবং শ্বাসনালী যে জায়গায় মিলছে, একসাথে মিলছে, যে জায়গা দিয়ে খাদ্যনালী এবং শ্বাসনালী শ্বাস যাবে, সেই জায়গায় এটা একটা প্রতিরোধ ব্যবস্থা হিসেবে, প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে হিসেবে এটা আমাদের আল্লাহ তাআলা এটা এইভাবে করে দিয়েছেন, যাতে কোনো অর্গানিজম যদি খাবারের সাথে অথবা বাতাসের সাথে ঢোকার চেষ্টা করে, সেই অর্গানিজমটাকে সেখানে ওখানে ই আছে, লিম্ফোসাইট আছে, টি লিম্ফোসাইট, সেটাকে ধরে নিয়ে তারপরে প্রেজেন্টিং সেলে প্রেজেন্ট করে, তারপরে বি সেলকে স্টিমুলেট করে অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য। অ্যান্টিবডি প্রোডাকশনের সেই ওই অনুযায়ী অ্যান্টিবডি এসে তখন অর্গানিজমটাকে ডিস্ট্রয় করে। সো দিস ইজ দ্য মেকানিজম কিভাবে সেটা করে, কাজ করে। ঠিক আছে, যার জন্য আমরা দেখি যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে টনসিলাইটিসটা, টনসিলের ক্ষেত্রে টনসিলগুলি অনেক বড় বড়। কারণ কি, কারণ এই যে ইমিউন মেকানিজম ফাইট করছে অর্গানিজম এবং এর মধ্যে লিম্ফোসাইটের অ্যান্টিজেনের মধ্যে, এই ফাইটিং এর জন্য তখন ওই জায়গাটা ফুলে যায়। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে যখন এই অ্যান্টিজেন সম্বন্ধে শরীর অলরেডি সে মেমোরিতে এসে যায়, তখন কিন্তু পরবর্তী আবার এই একই ধরনের অ্যান্টিজেন যদি আসে, তাহলে কিন্তু যেহেতু তার অ্যান্টিবডি তৈরি করা আছেই, সুতরাং নতুন করে ফাইট আর করতে হয় না, যার জন্য তখন কিন্তু আর ওই রকম বড় হয় না। যার জন্য আমরা যে বড় বড় বয়সে কিন্তু টনসিল গুলি আস্তে আস্তে ছোট হয়ে যায়, অত বড় থাকে না। ঠিক আছে। এক্স্যাক্টলি। Yes. এই জায়গাটাতে বাচ্চাদের স্যার আরো একটি সমস্যা থাকে যে টনসিলের পাশাপাশি, মানে টনসিলাইটিসের পাশাপাশি হ্যাঁ, তাদের স্যার এডিনয়েডটা বড় হয়ে যাচ্ছে। right. তো এই সমস্ত বাচ্চাদের মানে মায়েরা বিশেষ করে শঙ্কিত থাকে যে বাচ্চা মুখ রাত্রেবেলা হা করে ঘুমাচ্ছে, হ্যাঁ, তো তার ড্রিবলিং অফ স্যালাইভা, লালাপ ঝরছে। তো হ্যাঁ, একটু স্যার যদি ব্যাখ্যা করে থাকেন হ্যাঁ। যে এই জায়গাটা আমি আসলে আসছি, এডিনয়েডটা কি? টনসিলাইটিস এবং অ্যাডিনয়েড দুইটাই কিন্তু তোমার এই আমরা দেখি যে আহ, ঠিক 3 থেকে 7 বছর 8 বছর বা এইরকম বয়সে সাধারণত এগুলি বড় থাকে। যদি হুম অ্যাডিনয়েড আমরা দেখি 12 বছর বয়সের পরে একদমই কমে যায়, কিন্তু টনসিলটা কিন্তু থেকে যায়। তো টনসিলাইটিস এবং অ্যাডিনয়েড একসাথেই বড় হয় এবং এটা দুইটাই কিন্তু ইমিউন মেকানিজম হিসেবে আমরা যেটা বলছি সেটা কাজ করে, এবং এই ফাইটের জন্য দুইটাই বড় হয়। ঠিক আছে, এবং এটার যে ইফেক্টটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে মাস ইফেক্ট হতে পারে, যেটা সাইজের জন্য হুম টনসিল অনেক বড়, সে খেতেও এত বড় যে কিসিং টনসিল, যেটা মিড লাইনে মিট করছে, মানে খাবারও যাচ্ছে না, শ্বাসও যাচ্ছে না। অ্যাডিনয়েডও তেমনি, অ্যাডিনয়েড যদি খাদ্যনালীতে নাকের পিছনে, এটা শুধুমাত্র শ্বাসনালীতে, শুধু না শ্বাসের সমস্যা হচ্ছে। ঠিক আছে, শ্বাস নিতে পারছে না, নাক দিয়ে শ্বাস না নিতে পারলে তখন সে মুখ দিয়ে শ্বাস নিচ্ছে। ঠিক আছে, কিন্তু রাইট। মুখটা তো অনেক বড় জায়গা, সেখানে টনসিল যতই বড় হোক সেখানে কিছু স্পেস তো আছে বাতাস যাওয়ার জন্য, হুম খাবারের জন্য কিছু স্পেস আছে, যদি অসুবিধা হচ্ছে কিন্তু যাচ্ছে। তাহলে এই মাস ইফেক্টের জন্য কিছু সমস্যা হচ্ছে, যার জন্য তার যে স্লিপ অ্যাপনিয়া হচ্ছে। ঠিক আছে, রাত্রেবেলা ঘুমাতে তার কষ্ট হচ্ছে, তারপর রেস্টলেস স্লিপ হচ্ছে। ঠিক আছে, রাত্রেবেলা ঘুমটা প্রপার হচ্ছে না, যেন সারাদিন সে তার স্লিপিনেস থাকতেছে। ঠিক আছে, তারপরে কোনো কিছুর মধ্যে কনসেন্ট্রেট করতে পারতেছে না, অনেক সময় হেডেক হতে পারে। এই সমস্ত সমস্যাগুলো আমরা দেখি মাস ইফেক্টের জন্য। আর আরেকটা হচ্ছে তার ইনফেকশনের জন্য।
এই যে বারবার ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে যে ইনফেকশনটা হচ্ছে, তাতে কিন্তু তার এক্সুডেট তৈরি হচ্ছে, যে রস তৈরি হচ্ছে, সেই রসের জন্য কিন্তু সমস্যা হচ্ছে। কারণ মাছের জন্য এবং রাইট। রসের জন্য এই ইনফ্লামেটরির জন্য আমরা যেটা বলি যে অ্যাকিউট ইনফ্লামেটরি সিমটমস, এগুলো সেগুলো আসতেছে, তার রাইজ অফ টেম্পারেচার, জ্বর আসতেছে, গলা ব্যথা করতেছে, খাদ্য খেতে জ্বর ব্যথা করছে, কানে ব্যথা করছে, ঠিক আছে, তারপরে শরীরটা ম্যাজ ম্যাজ করতে, ম্যালেজ যেটা বলে সেটা হচ্ছে। তার পাশাপাশি বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, একদম ছোট বাচ্চা হলে সেই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় তার অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা করতে পারে, ভমিটিং হতে পারে, নসিয়া হতে পারে। এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো এরকম দীর্ঘদিন যদি টনসিল বা এডিনয়েড বড় থাকে, অনেক সময় আমরা এই যে এখানে গলার মধ্যে এই যেগুলো ডাইজেস্টিক লিম্ফ নোড বলে, এই লিম্ফ নোডটা ফুলে যায়, ঠিক আছে। হুম এটা হুম দেখেই রোগীরা, রোগীর গার্জিয়ানরা এসে বলে বলে স্যার আমার গলার মধ্যে বাচ্চার গলায় টনসিল হচ্ছে। আসলে টনসিল বাইরে না, টনসিলটা ভিতরে। সুতরাং দুই রকম ইফেক্টই কিন্তু হচ্ছে। এবং তুমি যেটা বলছো যে নাকের পিছনে ময়লা পড়তেছে, ময়লা যাচ্ছে, নাকের সামনে দিয়ে পানি পড়ছে, সেগুলো কিন্তু ওই ইনফ্লেমেটরি ইফেক্টের জন্য। রিয়াকশনের কারণে। এবং ওখান থেকে এক্স্যাক্টলি। ইনফ্লেমেটরি কারণে কিন্তু ওখান থেকে ইনফেকশনটা আবার দুই দিকে ছড়া গেলে অনেক সময় স্টিশন টিউব দিয়ে কানের মধ্যে ইনফেকশন হতে পারে, ওখান থেকে সাইনোসাইটিস হতে পারে। সেখানে আপার রেসপিরেটরি ইনফেকশন থেকে নিচের দিকে তোমার তোমার ফেরিনজাইটিস, লেরিনজাইটিস, তারপরে ব্রঙ্কাইটিস, সাইনোস, এগুলো সবগুলি কিন্তু হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে এই পর্যায়ে আমরা যে দর্শকরা যুক্ত আছেন তাদের প্রশ্নগুলো আমরা একটু নিব, কারণ আমাদের সাথে এখানে যুক্ত আছেন বেশ কয়েকজন চিকিৎসক, আবার যুক্ত আছেন সাধারণ দর্শকও আছেন। আমরা একজন দর্শক চিকিৎসকের পরামর্শ নিতে চাই। শাফি হাফিজ, তিনি ইএনটি তে ক্যারিয়ার করছেন। আমরা তার একটি প্রশ্ন নিতে চাই। তিনি লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম। আমরা প্রশ্নটা একটু ডিসপ্লেতে দেখতে চাই। আহ স্যার, is there any role of long time penicillin, especially Penvic DS তিনি উল্লেখ করেছেন in chronic tonsillitis, and would you please say about importance of post nasal drip in examination? তিনি একটি প্রশ্ন রেখেছেন। শাফি হাফিজ স্যার, কি উত্তর থাকবে আপনার? শফি হাফিজ সকাল থেকে আমারে বলছে যে আমি আপনার প্রোগ্রামটা দেখবো। ওকে, তো এখন তুমি যেটা বলছো, একটা প্রথমটা বলছো যে লং টার্ম পেনিসিলিন। হ্যাঁ, লং টার্ম পেনিসিলিন তো একটা রোল, যেটা সেটা হচ্ছে আমরা বলি যে অ্যাকিউট টনসিলাইটিসের একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে রিমেটিক ফিভার। এটা বেটা হিমোলাইটিক, পার্টিকুলারলি বেটা হিমোলাইটিক স্ট্রেপ্টোককাস কাছ থেকে হতে পারে। সুতরাং তার যদি, আমরা যেটা বলছি যে রিমেটিক ফিভারে যদি তাতে সাইন সিমটম গুলি থাকে, ঠিক আছে, বা যেগুলো ক্রাইটেরিয়া আছে, যে জোনস ক্রাইটেরিয়া বলে, দুইটা মেজর ক্রাইটেরিয়া, একটা মাইনর ক্রাইটেরিয়া, এরকম ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলোতে ফিট করে, তাহলে পরে তাতে তার এটা প্রিভেন্ট করা যায় যে রিমিটিক যে হার্ট ডিজিজ, সেটার জন্য কিন্তু পেনিসিলিনটা ইউজ করা যেতে পারে লং টার্ম। কিন্তু এমনি টনসিলাইটিস, অ্যাকিউট টনসিলাইটিস হলো এটা লং টার্ম আমরা পেনিসিলিন ইউজ করলাম, এটা কিন্তু আমার মনে হয় জাস্টিফাইড না, ঠিক আছে। লং টার্ম আমরা তো ইউজ করা, এটা কিন্তু আমার মনে হয় শুধু অ্যাকিউট টনসিলাইটিস হলে জাস্টিফাইড না। কিন্তু তুমি যদি মনে করো যে এখান থেকে এটা রিমিটিক ফিভার হচ্ছে মনে হয়, এখান থেকে রিমিটিক ফিভার হলে যাতে রিমিটিক হার্ট ডিজিজ না হতে পারে, সেই প্রিভেনশনের জন্য আমরা উই ক্যান টেক দা পেনিসিলিন, তুমি যেটা বলছো, শফি হাফিজ যেটা বলছে। আর আরেকটা বলছে যে পোস্ট নাজাল, হ্যাঁ, পোস্ট নাজাল ড্রিপ। পোস্ট নাজাল ড্রিপ যেটা, সেটা তো আমরা বলছি যে পোস্ট নাজাল ড্রিপ তো অ্যাডিনয়েডের ক্ষেত্রে, টনসিলাইটিসের ক্ষেত্রে পোস্ট নাজাল ড্রিপ কিন্তু হবে না, ঠিক আছে। অ্যাডিনয়েডের ক্ষেত্রে ডেফিনেটলি আমি তো বলছি যে মাস ইফেক্ট আছে এবং ইনফ্লামেটরি ইফেক্ট আছে। ইনফ্লামেটরি ইফেক্ট যেটা হচ্ছে অ্যাডিনয়েডের ক্ষেত্রে, সেটা কিন্তু নাকের পিছনে ময়লা যাচ্ছে, এবং ডেফিনেটলি একটা এগের এগ লাইক, তোমার আমি যদি গলার মধ্যে হা করে দেখি, তাহলে দেখবো যে পিছনের দিকে নাকের পিছন থেকে একটা ডিমের মতো একটা সাদা জিনিস নিচে নামছে। ইনভেরিবলি আমরা যারা প্র্যাকটিস করি দেখি অ্যাডিনয়েডের ক্ষেত্রে, এবং সামনের দিকেও নাক দিয়ে পানি পড়ছে অ্যাডিনয়েডের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ শাফি হাফিজ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। কাদের আব্দুল, কংগ্রাচুলেশনস ডিয়ার প্রফেসর, থ্যাংক ইউ ভেরি মাচ। ইব্রাহিম খলিল ফিরোজ, তিনি একটি প্রশ্ন রেখেছেন। আসসালামু আলাইকুম স্যার, করোনাতে গলা ব্যথা হয় কারণ কি? টনসিলাইটিস না ফ্যারিনজাইটিস না অন্য কোনো কিছু? ভালো একটি প্রশ্ন। মানে তিনি ডিফারেন্ট ডিডিটা কল্পনা করার চেষ্টা করছেন যে যে এটি কি এই যে করোনার ভাইরাসের ফলে কি টনসিলাইটিস হয়ে যাচ্ছে নাকি ফ্যারিনজাইটিস হচ্ছে না অন্য কোনো কিছু হচ্ছে? ইন্টারেস্টিং একটি কোশ্চেন স্যার, কি উত্তর থাকবে আপনার? না, এটা টনসিলাইটিসের জন্য ব্যথা হচ্ছে, ঠিক আছে। ফেরিনজাইটিস ঠিক হয়ে যখন বলা ঠিক হবে না, তবে ভাইরাস যেহেতু, এটা কিন্তু টনসিলাইটিস হচ্ছে, ফেরিনজাইটিস দুটোই হচ্ছে। ভাইরাস টনসিলাইটিস এবং ফ্যারিনজাইটিস দুটোই করছে। দুটোই হবে, ফেরিনজাইটিস এটা ভাইরাস তো, দুটোই ইনভলভ।
আচ্ছা আচ্ছা, এখানে আমি একটি সম্পূরক কোষের রাখতে চাই। যে সমস্ত রোগীদের এই যে ভাইরাল অ্যাটাক হলো, অর্থাৎ টনসিলাইটিস হলো, এটা থেকে কি পরবর্তীতে নেগেটিভ হয়ে যাওয়ার পর এটি ক্রনিক টনসিলাইটিসের রূপদান হতে পারে কিনা, বা এটার কনসিকুয়েন্সটা কি? হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। টনসিলাইটিস তো কয়েকটা ধরন আছে। একটা হচ্ছে অ্যাকিউট টনসিলাইটিস, যেটা আমরা হঠাৎ করে একজনের হয়তো গলা ব্যথা হলো, যেটা আমরা বলি যে হয়তো 7 দিন 10 দিন বা 15 দিন থাকলো, সেটা চিকিৎসা করি বা অনেক সময় না করলে অনেক সময় ভালো হয়ে যেতে পারে। তার পাশাপাশি অ্যাকিউট পেরিটনসিল অ্যাবসেস, সেটাও কিন্তু একটা এন্টিটি আছে, ঠিক আছে। হুম হুম। আর আর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকিউট টনসিলাইটিস। আমরা যেটা বলছি গলা ব্যথাটা হচ্ছে হয়তো 3 মাস বা 6 মাস পর পরই তার গলা ব্যথা হচ্ছে। 6 মাস তো হুম তখন সে 7 দিন 10 দিন 15 দিন সে অসুস্থ থাকছে, স্কুলে যেতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, সেগুলো একটা জিনিস। আর আরেকটা হচ্ছে যে ক্রনিক টনসিলাইটিস। ক্রনিক টনসিলাইটিস একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে প্রথম থেকেই সে কিন্তু এই টনসিলাইটিসে ভুগছে, এবং সে সে কিন্তু প্রথম থেকেই তার ইলনেসটা কিন্তু ওই রকম, তার কিন্তু জ্বর গলা ব্যথা যে অত বেশি তা না, মাইল্ড ফর্ম অফ পেইন, ঠিক আছে। জ্বর থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু মেইন সমস্যা তার যেটা যেটা বলে সেটা হচ্ছে, বলে স্যার গলার মধ্যে একটু বাইজে বেজে থাকে, ঠিক আছে, সামথিং ইন দি থ্রট। তার পাশাপাশি তোমার এই মেল অর্ডার থাকতে পারে, ফেটিড, ঠিক আছে। হুম হুম। এই জিনিস এই জিনিসগুলি থাকে, এইতে গ্লোবাস লাইক সেন্সেশন অনেক সময় থাকে। তারপরে বলে স্যার আমার ওজনটা বাড়ছে না, ঠিক আছে। ক্রনিক টনসিলাইটিস এই জিনিসটা হয়, তার জন্য এটা রেট্রোস্পেক্টিভ। ক্রনিক টনসিলাইটিস অনেকটা রেট্রোস্পেক্টিভ ডায়াগনোসিস। কিসের জন্য আমরা যদি অপারেশন করি এই রোগী, দেখা যাবে তার ওজনটা এখন বাড়ছে, তার মানে কি, তার মানে তার ক্রনিক টনসিলাইটিস ছিল বলে তার ওজনটা কিন্তু বাড়ছে না। যেহেতু ক্রনিক ডিজিজ, তার জন্য তার কিন্তু ওজনটা বাড়ছিল। এখন অপারেশন করার পরে তার ওজনটা ভালো গ্রোথ হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সবার জন্য স্বাস্থ্য, পাওয়ার্ড বাই সেফটিল প্লাস। আমরা কিন্তু আজকে আলোচনা করছি কমন দুটি সমস্যা নিয়ে, আর সেটি হচ্ছে টনসিলাইটিস এবং ফ্যারিনজাইটিসের চিকিৎসা, অ্যান্টিবায়োটিকের ভূমিকা। আমরা আসবো অ্যান্টিবায়োটিকের প্রসঙ্গে, তবে তার আগে এইবার একটু ম্যানেজমেন্টের মধ্যে আসতে চাই যে স্যার, কোনো একটি রোগীর যে ক্রনিক টনসিলাইটিস হয়ে থাকে, সেক্ষেত্রে মেজর যে কি কি সাইন রয়েছে এবং ইন্ডিকেশনটা কি অপারেশনের, মানে কখন এই ধরনের রোগীদের অপারেশনের প্রয়োজন হয় এবং তার আগে রোগীটাকে কিভাবে প্রস্তুত করতে হবে? খুব একটা ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন এই সেন্সে যে রুগীদেরও জানা দরকার যে কারণ কখন অপারেশন করতে হবে। ডাক্তার তো জানবেই, ঠিক আছে, ডাক্তার তো না জেনে অপারেশন করবে না। কারণ অনেক সময় এটা কিন্তু কোয়াকের মাধ্যমে অনেক সময় ইতে ক্লিনিকে নিয়ে আসে, বলে স্যার টনসিল হয়েছে, অপারেশন করে দেন। তার মানে কি, হুম স্যার হুম 7 দিন ব্যথা হয়েছে, এখন এই 7 দিন ব্যথার মধ্যে বলে যে এখন অপারেশন করতে হবে, না এটা ভালো হবে, নাহলে মরে যাবে আপনি, ঠিক আছে। কিন্তু হুম এটা হুম কিন্তু হুম ঠিক না। তাহলে পরে আসলে এইটা কি ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কিন্তু একটা আছে, ঠিক আছে। আমাদের একসেপ্টেড একটা ক্রাইটেরিয়া আছে, যদি আমরা কিছু বলি যে কিছু সিমটম সাইন থাকলে, পার্টিকুলারলি 4টে সাইনের কথা বলে, ঠিক আছে, যে টনসিলস আর এনলার্জড অথবা অ্যাট্রোপয়েড, ঠিক আছে। এন্ট্রি পিলার্স আর এন্ট্রি পিলার গুলি, টনসিলের সামনে যে পিলার থাকে এন্ট্রি পিলার, এটা কনজেস্টেড। তারপরে যেগুলো ডাইগেস্টিক লিম্ফ নোড, ঠিক আছে, যে আমরা যেটা বলছি কতক্ষণ আগে, এটা পালপেবল নন টেন্ডার, ব্যথা থাকবে না। আর আরেকটা বলে যে আমরা যদি টনসিলের সামনে এন্ট্রি পিলার প্রেশার দেই, তাহলে ওখানে যে ক্রিপস আছে, যে আছে, গর্তের মতো আছে অনেকগুলা, 10-15টার মতো থাকে মিনিমাম, ওই জায়গা থেকে পাস আসবে। এই 4টে ক্রাইটেরিয়ার মধ্যে বলে যে 2টা ক্রাইটেরিয়া যদি থাকে, তাহলে পরে আমরা অপারেশনের জন্য বলবো, ঠিক আছে। কিন্তু সিঙ্গেল ক্রাইটেরিয়া কিন্তু কোনো কিছু ইন্ডিকেট করে না। যেমন শুধুমাত্র যদি ব্রিফ থেকে পাস আসে, এটা কিন্তু নর্মাল টনসিলের ক্ষেত্রে হতে পারে, কারণ এটা একটা ক্রাইটেরিয়া হিসেবে কিন্তু আসে, তাহলে কিন্তু কোনো কিছু না। আবার টনসিল যদি বড় হয়ে যায় বা টনসিল যদি ছোট হয়ে যায়, এটাও কিন্তু সিঙ্গেল ক্রাইটেরিয়া হিসেবে কোনো ইম্পর্টেন্ট কিছু না, কারণ ছোটও থাকতে পারে, বড়ও থাকতে পারে। তবে আরেকটা জিনিস আমি ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে এই যে সাইন যেগুলো বললাম, এগুলি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ডাক্তার সাহেব দেখে উনি কি মনে করছেন, ঠিক হুম আছে। হুম। অন অ্যাট লুকিং, দেখলে আমরা যারা প্র্যাকটিস করি দীর্ঘদিন ধরে, দেখলে এটা হিস্ট্রি ইম্পর্টেন্ট, যে কতদিন ধরে সে ভুগছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর তার টনসিলটা দেখতে কেমন, ইনফেক্টেড কিনা, ঠিক আছে, লুকিংটা কেমন, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি। এবং বইপত্রে, সব বইপত্রে কিন্তু লেখা আছে যে যদি ডাক্তার সাহেব মনে করেন যে এটা অপারেশন করা দরকার, তাহলে ইট শুড বি অপারেটেড। যেমন ট্রাকিস্টমির ক্ষেত্রে বলে যে আমরা কখন তাকে ট্রাকিস্টমি করব, সেটা কিন্তু ডাক্তার সাহেব দেখলেই বুঝতে পারেন যে এই সময় ট্রাকিস্টমি করতে হবে। এবং বলছে যে ডাক্তার সাহেব যদি মনে করেন যে অপারেশন ট্রাকিস্টমি করতে হবে, তাহলে ইউ শুড নট হ্যাভ টু ডিলে। সুতরাং এই থ্যাংক কিন্তু, ইউ ভেরি মাচ। এখন অ্যাকিউট টনসিলাইটিস কিন্তু টনসিলেক্টমি করা ঠিক হবে না, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেশন তুমি যেটা বলছো, সেটা হচ্ছে যদি তার অ্যাকিউটনেস থাকে, এই মুহূর্তে তার গলা ব্যথা আছে, এই মুহূর্তে তার হাঁচি কাশি আছে,
ঠিক আছে, তার ব্লিডিং ক্লটিং ডিজঅর্ডার আছে, দিস আর মেজর কন্ট্রাইন্ডিকেশন, যে এই সময় কিন্তু অপারেশন করা যাবে না। আর প্রিপারেশনের কথা যেটা বলছো, সেখানে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে রুটিন ইনভেস্টিগেশন তো করতেই হবে, যে ব্লাড টিস্যু, বিসিএস, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, একটা বুকের এক্সরে টেস্ট, পিএবিউ, এইচবিএস, এজি, তারপরে আমরা এসও টাইটার করতে পারি। ঠিক আছে। আর ব্লাডের যদি ছোট বাচ্চা হয়, বেশি ছোট বাচ্চা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্লাড গ্রুপটা করে নিতে হবে, কারণ সেখানে যদি অপারেশনের সময় বেশি ব্লিডিং হয়, সেটা যাতে আমরা ম্যানেজ করতে পারি আগে থেকেই, সেজন্য ব্লাড গ্রুপটা করে নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সবার জন্য স্বাস্থ্য, পাওয়ার্ড বাই সেপোর্টিভ প্লাস। আমরা আলোচনা করছি টনসিলাইটিস এবং ফ্যারেঞ্জাইটিসের চিকিৎসা অ্যান্টিবায়োটিকের ভূমিকা। স্যার, অ্যান্টিবায়োটিকের প্রসঙ্গে এবার একটু আসতে চাই। যে প্রিপারেশনের কথা বলছিলেন আপনি স্যার, যে অ্যাকুট টনসিলাইটিসের রোগীদের ডেফিনেটলি তাকে আগে পূর্ণাঙ্গভাবে সুস্থ হওয়ার পর আমরা অপারেশনটা করব, যদি সেটি ক্রনিক টনসিলাইটিসের সাইনগুলো আমরা পেয়ে থাকি, যে মেজর যে ক্রাইটেরিয়া, কমপক্ষে দুটি ক্রাইটেরিয়া মিলতে হবে, এবং সেই সাথে সার্জন যদি মনে করেন যে আসলে তার অপারেশন করার প্রয়োজন। তবে তার আগে যে কনজারভেটিভ ম্যানেজমেন্টে এখানে অ্যান্টিবায়োটিক কোনটি আমরা প্রিফার করব তার অ্যাকুট অ্যাটাকটাকে রিডিউস করার জন্য, কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক আমরা এখানে এখানে আমরা প্রিফার যেটা করব? বলছি যে ট্রিটমেন্ট অফ অ্যাকিউট টনসিলাইটিস, ঠিক আছে, ট্রিটমেন্ট অফ অ্যাকিউট টনসিলাইটিস এর প্রথমে কিন্তু বেড রেস্ট। তার যেহেতু গলা ব্যথা আছে, জ্বর আছে, অসম্ভব ব্যথা করছে, তাকে বেড রেস্ট হুম। দিতে হবে। তাকে আমরা লিকুইড ডায়েট দিব। ফ্লুইড, যদি ছোট বেশি বেশি ছোট বাচ্চা হয়, তার ফলে তাকে ফ্লুইড দেওয়া লাগতে পারে। ঠিক আছে, ওয়ার্ম ওয়ার্ম গার্গেল করতে দিতে পারি, যেটা ওয়ার্ম স্যালাইন গার্গেলও করতে দিতে পারি। এখন অনেক অ্যান্টিসেপটিক মাউথওয়াশ আছে, হাইড্রোজেন পারক্সাইড আছে, বায়োডিন মাউথওয়াশ আছে, অনেক ধরনের মাউথওয়াশ আছে, যে কোনো একটা আমরা মাউথওয়াশ দিয়ে তাকে ওয়াশ করতে দিব। তার পাশাপাশি তুমি যেটা বলছো অ্যান্টিবায়োটিক লাগবে, তার সাথে ব্যথার ওষুধ লাগবে। ঠিক আছে, অ্যানালজেসিক। অ্যানালজেসিকের ক্ষেত্রে আমরা বলছি প্যারাসিটামল। ঠিক আছে, এখানে অ্যাসপিরিন না দেওয়াই ভালো। ঠিক আছে। আর অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে তুমি যেটা বলছো, অ্যান্টিবায়োটিক আমরা বইপত্রে যেটা ভাষা, সেটা হচ্ছে পেনিসিলিন, পেনোক্সিমিথাইল পেনিসিলিন দেওয়ার জন্য বলছে। যদি পেনোক্সিমিথাইল পেনিসিলিন না দেওয়া যায়, আমরা এখন অত বেশি ইউজ করি না, সেক্ষেত্রে তুমি এখানে যেটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল যেটা ওনারা নিয়ে আসছে, সেপোটিল, সেটা দেওয়া যেতে পারে, সেপোটিল প্লাস অথবা ইরাইথ্রোমাইসিন, এগুলি দেওয়া যেতে পারে। আচ্ছা, আচ্ছা। স্যার, আমরা এই ওষুধটি অর্থাৎ সেবোটিল প্লাস, সেপ্রোক্সিম প্লাস ক্লাভুলোনিক অ্যাসিড, এটি আমরা কতদিন কোন মাত্রায় একটি বা রোগীকে প্রয়োগ করব? আর অ্যাডাল্ট অ্যান্টিবায়োটিক ডোজ, পেডিয়াট্রিক ডোজটা কি? অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিন কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ এটা দিলে পরে তোমার ম্যাকুলো পেপুলার র্যাশ হতে পারে। এবং আমি প্র্যাকটিক্যালি দুই একটা রোগী দেখছি, দেওয়ার পরে দেখা গেলো যে কয়েকদিন পরে, 7 দিন পরে নিয়ে, বা 4 দিন 3-4 দিন পরে নিয়ে আসে, বলে বলে স্যার আমার বলো বাচ্চার শরীরে পুরো র্যাশ উঠে গেছে। ঠিক আছে, সুতরাং ওইটা দেওয়া যাবে না। আর তুমি যেটা আচ্ছা, বলছো আচ্ছা, অ্যান্টিবায়োটিকটা মিনিমাম 10 থেকে 15 দিন, মানে 2 সপ্তাহ তোমাকে দিতে হবে মিনিমাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। স্যার, এখানে স্যার 500 মিলিগ্রাম আছে, 250 মিলিগ্রাম আছে। আমরা এটি স্যার কিভাবে নির্ধারণ করব ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে কোন রোগীদেরকে কোন মাত্রায় আমরা এই সেবোটিল প্লাস বা সেপ্রোক্সিম এখন প্লাস ক্লাভুলোনিক এটা অ্যাসিড যদি দিব? তার সিমটমটা খুব বেশি থাকে, ঠিক আছে, আর অ্যাডাল্ট এবং ওয়েট একটু বেশি হয়, তাহলে আমরা 500 মিলিগ্রাম করে দিতে পারি। ঠিক আছে। আর এটা যদি আচ্ছা, একটু আচ্ছা। ছোট হয়, ওয়েট কম থাকে, সেক্ষেত্রে আমরা 250 দিতে পারি। সেভাবে যে কোনো আহ অ্যান্টিবায়োটিক নির্ধারণ করা যায়। আচ্ছা, আচ্ছা। স্যার, আমরা অ্যান্টিবায়োটিকের ওরাল ডোজের পাশাপাশি আমাদের এখানে স্যার আহ, মানে যে অ্যান্টিসেপটিক যে মাউথ ওয়াশ গুলো রয়েছে, বিশেষ করে ভায়োডিন যে মাউথ ওয়াশ, এখন দেখা যাচ্ছে যে প্রোপিডন আয়োডিন, এটি ভাইরাল লোডটাকেও কমাচ্ছে, পাশাপাশি যে কোনো ধরনের ইনফেকশনে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস গুলোকে ওয়াশ আউট করতে এবং ডিস্ট্রয় করতে সহায়তা করে। সেক্ষেত্রে স্যার আপনার পরামর্শ কি গার্গলিং এর বিষয়ে? এটা তো খুব ইম্পর্টেন্ট। গার্গলিং গলার মধ্যে শুধু টনসিলাইটিস, করোনা ভাইরাস না, যে কোনো ইনফেকশনে এই অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইভেন তোমার দাঁতে যদি ইনফেকশন থাকে, সেক্ষেত্রেও তোমার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর বায়োটিনের মধ্যে তো তোমার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিও আছে। তার জন্য ইটস এ ভেরি গুড অ্যান্টিসেপটিক। তো এখন তো আহ, ইন্টারন্যাশনালি বিভিন্ন আসতেছে, পাবলিকেশনে আসছে, আমাদের বাংলাদেশেও কয়েকজন করছে, ঢাকা মেডিকেলে, অন্যান্য দেশেও এটা কিন্তু আমি দেখেছি, ইন্ডিয়াতেও ওরা জার্নাল এটা প্রকাশ করছে, তারপর ইজিপ্টে ওরাও কিন্তু এগুলা করছে। সুতরাং এটা অনেক ওয়াইডলি অ্যাকসেপ্টেবল অনেক ওয়ার্ল্ড অনেক ওয়াইড। ধন্যবাদ। তার মানে স্যার এই জায়গাটাতে স্যার বায়োটিন মাউথওয়াশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষ করে করোনা কালে, যেহেতু ভাইরাল লোডটাকে কমাচ্ছে, বিভিন্ন হ্যাঁ, জার্নালে এবং গবেষণায় দেখা দিয়েছে।
আমার মনে হয় যে প্রিয় দর্শক এই জায়গাটাতে কিন্তু আপনাদের সতর্ক হওয়ার একটি বিষয় রয়েছে, এবং আপনারা আজকে জানলেন যে এই মাউথ ওয়াশটা ব্যবহার করেও কিন্তু আপনি আপনার মুখের ওরাল ক্যাভিটির হাইজিনটা মেনটেন করতে পারছেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার সুন্দর ব্যাখ্যা করার জন্য। আমাদের সাথে আরো বেশ কয়েকজন দর্শক যুক্ত আছেন, আমরা একটু তাদের প্রশ্ন নিতে চাই। যুক্ত আছেন Rati Bormon, fantastic program. Thank you very much, sir. Sifat Ijahan Shejuti, thank you very much for your nice discussion. Tamanna Topu, wow, fantastic discussion. M. Shafiqul Islam, thank you. Professor Dr. DZM Akaduzaman, sir, for your nice discussion. MD Firoz Khan Chandan, very nice and effective program. আমাদের মনে হয় যে দর্শকদের যে উৎসাহ, দর্শকদের যে কমপ্লিমেন্ট নিশ্চয়ই আমাদেরকে আরো বেশি উৎসাহ প্রদান করছে। আমরা একজন রোগীর একটি প্রশ্ন আবার একটু স্যারকে শোনাতে চাই। যুক্ত আছেন শেফালি আক্তার। স্যার, আমার বয়স 30, আমার টনসিলাইটিসের সমস্যা। চিকিৎসকরা আমাকে অপারেশনের কথা বলেছেন। তো এই করোনার মধ্যে অপারেশন করা যাবে কিনা? এটি স্যার আমারও একটি প্রশ্ন ছিল। স্যার যদি উত্তরটা দেন, শেফালি আক্তারের এই প্রশ্নের উত্তরটি আপনার। না, এখন তার রিপিটেডলি তার টনসিলাইটিস হয়, ঠিক আছে। আমরা কিন্তু প্রথম দিকে করোনাতে বলছিলাম যে আমরা রুটিন অপারেশন বলতে আমরা টনসিলেক্টমি, তারপরে নাকের সেপ্টাম যে অপারেশন বা কানের সিম্পল একটা মাস্টারডেক্টমি, এগুলি না করার জন্য আমরা প্রথমে বলছিলাম। কিন্তু এখন তো অলরেডি 6 মাস পার হয়ে গেছে এবং সবাই এটা প্রেডিক্ট করছে যে এই বছরের মধ্যে মনে হয় এটা শেষ হবে বলে, বাংলাদেশে শেষ হবে বলে মনে হয় না। এবং আজকে আমেরিকার এক সায়েন্টিস্ট উনি বলছেন যে সারা করোনা পৃথিবীতে কখনোই যাবে না এবং এটা মাঝে মাঝে আমাদের ভ্যাকসিন নিয়ে চলতে হবে। সুতরাং এটা কিন্তু থাকতে পারে। তো সুতরাং আমাদেরকে সেই জন্য এটা কিন্তু আমাদের নর্মাল ওয়ার্ক গুলো কিন্তু এখন বন্ধ করা যাবে এবং আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই জন্য কিন্তু এই নর্মাল ওয়ার্ক গুলি শুধুমাত্র চিকিৎসা না, সবকিছুই কিন্তু এখন আপাতত খুলে দিয়েছে। তো সেই হিসেবে আমরা বলবো যে আমাদের যে অপারেশন গুলি আমরা কিন্তু শুরু করেছি, আমিও প্রাইভেট প্র্যাকটিসে 2-4টা অপারেশন শুরু করছি। তো এখন করলেও আমাদের কিন্তু প্রিকশন নিয়ে করতেই হবে, ঠিক আছে। কারণ কার কোভিড আছে আর কার নাই আমরা কিন্তু জানি না, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি প্রোটেক্টিভ মেজার নিয়ে না চলি, এবং প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ওই রোগীকে যদি আমরা অপারেশন যেতে, আমরা কোভিড টেস্ট করতে হবে, মিনিমাম একবার করতে হবে। অনেক দেশে বলে যে 2বার করার জন্য, 2 সপ্তাহ আগে একবার করলো, তারপরে ভর্তির আগে 1 দিন আগে বা 2 দিন আগে একবার করে তারপরে অপারেশন করলো। সেটা করলে খুব ভালো হয়, 2বার করে করলে। তবে মিনিমাম একবার করতেই হবে। আর আমরা যখন যারা অপারেশন করবো সেখানে যেহেতু এই রোগীকে অজ্ঞান করে করতে হবে, এবং অজ্ঞানে যেহেতু আমাদের অ্যারোজল জেনারেটিং একটা ব্যাপার আছে, ঠিক আছে। যেহেতু আমরা এন্ডোটেকেল টিউব বা অ্যানাস্থেসিয়ার সাথে আমরা যেহেতু গলার কাছে আমাদেরকে বসতে হয় টনসিল অপারেশন করার সময়, সেখানে কিন্তু ওই কিছু অ্যারোজল আসার একটা সম্ভাবনা আছে। সেই জন্য আমাদের নিজেদের যে প্রোটেক্টিভ মেজার, পার্টিকুলারলি যে N95 মাস্ক, গোগলস, তারপর যে গাউন, এগুলা প্রোটেক্টিভ মেজার নিয়েই করতে হবে, নাহলে যে কোনো সময় কিন্তু অ্যাটাক হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমার মনে হয় যে আপনি যদি এই সমস্যায় ভুগেই থাকেন শেফালি আক্তার, সেক্ষেত্রে নিশ্চয়ই প্রপার প্রোটেকশন নিয়ে কিন্তু এখন স্বাভাবিকভাবেই অপারেশন করা হচ্ছে। তবে নিশ্চয়ই আপনাকে কোভিড টেস্টটি করতে হবে। কারণ হচ্ছে যে আপনার এই টেস্ট করার মাধ্যমে এক্সট্রা প্রিকশন নিয়ে কিন্তু অপারেশনটা করা হবে। অনেক অনেক ধন্যবাদ। যুক্ত আছেন মোহাম্মদ ফিরোজ খান চন্দন, ভেরি নাইস অ্যান্ড ইফেক্টিভ প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ফয়সাল আক্তার তিনি লিখেছেন যে স্যার, টনসিলেক্টমি করার পর কি কি জটিলতা হতে পারে এবং সেই জটিলতা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি? ফয়সাল আক্তার। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা সবারই জানা উচিত, এবং যারা অপারেশন করতেছে তাদের কিছু জানা উচিত। কারণ আমরা অপারেশনের পরে কি কমপ্লিকেশন হতে পারে সেটা না জেনে অপারেশন করলে, এবং সেটা কমপ্লিকেশন হলে রোগীদের সাথে ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা কিন্তু থাকে। আমরা সেই জন্য কিন্তু রোগীদেরকে কনসেন্ট আগে থেকে নিয়ে নেই যে কোনো অপারেশনের সময়, যে এই অপারেশন করলে, কারণ ডাক্তার তো কোনো ডাক্তারই চায় না কোনো রোগীর খারাপ হোক, বা ইচ্ছা করে কোনো রোগীর খারাপ করে না। কিন্তু কমপ্লিকেশন কোনো অপারেশনের ক্ষেত্রে একসেপ্টেবল কমপ্লিকেশন সারা পৃথিবীতে আছে। যেমন 100টা রোগী যদি আমরা অপারেশন করি, তাহলে 3টা রোগীর কিন্তু রিয়েকশন হেমোরেজ হওয়ার সম্ভাবনা, ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে। সারা পৃথিবীতে এটা একটা একসেপ্টেড ঠিক আছে। সুতরাং এটা কিন্তু হতে পারে, এটা আমেরিকাতে করলে হতে পারে, ইংল্যান্ডে করতে হলে হতে পারে, আমাদের এখানে হতে পারে। তাহলে 1 নম্বর কমপ্লিকেশন হচ্ছে হিমোরেজ, ব্লিডিং। 2 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে ইনজুরি, ঠিক আছে।
তাহলে হিমোরেজ যদি হয়, সেটা আমরা বলছি যে দুই তিন ধরনের আছে। তার মেইন এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রিয়েকশন হিমোরেজ। আমরা অপারেশন যেদিন করি তার পরের দিন সাধারণত ছেড়ে দিই রোগীকে, ঠিক আছে। আমরা সাধারণত যখন অপারেশন করি তখন তো কিছু ব্লিডিং হয়, সেগুলো কন্ট্রোল করেই আমরা কিন্তু রোগীকে আবার অজ্ঞান থেকে তাকে জাগাই এবং পোস্ট অপারেটিভ রুমে দিয়ে দিই, ঠিক আছে। এভাবে সে একদিন থাকে, তার পরের দিন চলে যায়। এর মধ্যে সাধারণত রিয়েকশন হিমোরেজ যেটা হয় সেটা সাধারণত 24 ঘন্টার মধ্যে, মানে আমরা যে হসপিটাল টাইম সে এই সময় হয়, অথবা হয় সাধারণত উইদিন 6 আওয়ার্স হয়, ঠিক আছে। তাহলে রিয়েকশনের হিমোরেজ যেটা হয় সেটা কিন্তু আমাদেরকে যদি হয় তাহলে পরে কিন্তু এটা আমাদেরকে ম্যানেজমেন্ট জানতে হবে, ঠিক আছে। আমার জীবনে এরকম 4-5টা ঘটনা এরকম হয়েছে যে রিয়েকশন হিমোরেজ। আমি মিরপুরে প্র্যাকটিস করতাম, আমি অপারেশন করে বাসায় কেবল পা দিয়েছি, ঠিক আছে। তো আমার ডিউটি ডাক্তার বলে, স্যার আপনার রুগী তো গলা থেকে রক্ত পড়ে। আমি বললাম যে তুমি একটু গলা গড়গড়া করো, ওয়াশ করো, তারপরে একটু হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখো। বলে না স্যার, ব্লিডিং বন্ধ হচ্ছে না। তখন আমাকে আবার যে তারপরে অ্যানাস্থেশিয়ার ডাক্তার নিয়ে অজ্ঞান করে আবার তাকে সেই ব্লিডিংটা বন্ধ করতে হয়েছে। আমি নারায়ণগঞ্জে একবার অপারেশন করলাম, 2টা টুইন। সেই রাত্র 12টার সময় আসছি, আমার খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছি, বলে স্যার আপনার ব্লিডিং বন্ধ। তখন সেই রাত 3টার সময় যে তারপরে আবার সেটাই করতে। সুতরাং এটা ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। যদি কারোর রক্ত পড়ে গলা দিয়ে, তাহলে পরে কিন্তু এটা ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট আছে। আমরা বলি যে আপনি মুখটা হা করে দেখেন আসলে রক্ত পড়ে কিনা, বা ক্লট আছে কিনা, ক্লটটা রিমুভ করে দেখেন, তারপরে একটু গড়গড়া করান, তারপরে ওখানে চাপ দিয়ে ধরে রাখেন 10 মিনিট, ডিউটি ডাক্তারের এগুলি কাজ। এবং তারপরে যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে পরে তাকে মিনিমাম অন্তত একটা রক্ত বা ফ্লুইড দিতে হবে। রক্ত ম্যানেজের জন্য ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করতে হবে, এবং সার্জন, অ্যানাস্থেটিস্ট এবং সিস্টারকে রাখতে হবে যাতে সেটা ম্যানেজ করে। সুতরাং এই কাজগুলি কিন্তু তাকে করতে হবে, ঠিক আছে। আর কমপ্লিকেশনের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে যেটা হয় এবং অনেক সময় রোগী মারা যেতে পারে। সেটা হচ্ছে এই রক্ত যেটা থাকে গলার মধ্যে, অথবা যদি ভমিটিং হয় সেই, অথবা যদি তখন রোগী আনকনসিয়াস থেকে মানে অজ্ঞান থেকে জ্ঞান ফিরে নাই পুরা, এরকম অবস্থা যদি থাকে এবং তাকে আমরা যদি আনঅ্যাটেন্ডেড ছেড়ে বাইরে চলে যাই কখনো, তাহলে লেরিঙ্গোস্পাজম হয়ে অথবা টাং ফল ব্যাক করে অনেক সময় শ্বাসকষ্ট হয়ে মারা যেতে পারে। এবং সারা পৃথিবীতে এটা একটা বড় কমপ্লিকেশন, এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশেও অনেক সার্জনই এটা হয়েছে। সুতরাং এই বিষয়ে আমরা যারা সার্জারি করি, এটা কিন্তু আমাদের সার্জনদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা একটা অপারেশন করলাম, রোগীকে ফুললি কনসিয়াস না করি আমরা চলে গেলাম, বা আহ, আমরা অন্য কাজে চলে গেলাম, সেটা কিন্তু ঠিক হবে না। আমরা ফুললি কনসিয়াস করে তারপরে যেতে হবে। প্লাস যারা পোস্ট অপারেটিভ রুমে থাকবে তাদেরকে ফুললি থাকতে হবে, সব সময় ওই রোগীর পাশে থাকতে হবে, তার কোনো সমস্যা হচ্ছে কিনা, তার কোনো কষ্ট হচ্ছে কিনা। আমি এরকমও দেখছি যে আমরা অপারেশন করছি, একটা অপারেশন করে আরেকটা অপারেশন শুরু করবো, রুগীকে টেবিলে শোয়াই দিছি, এখন দেখা গেল যে পট করে তার ফল ব্যাক করে বা হয়ে তার শ্বাসকষ্টের সাইনোসিস হয়ে গেছে পোস্ট অপারেটিভ রুমে। সাথে সাথে নিয়ে এসে আবার রুগীকে ওটিতে নিয়ে এসে তারপরে আবার তাকে টিউব দিয়ে, এরকম ঘটনা আমার নারায়ণগঞ্জে কখনো ঘটে নাই, কিন্তু হতে পারে। এটা সবচেয়ে বড় এক্স্যাক্টলি। কমপ্লিকেশন। এটা তার মানে সবচেয়ে স্যার, বড়। হ্যাঁ, রোগীর জীবনের স্বার্থে আসলে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এই জায়গাটাতে প্রফেশনালিজমটা সবচেয়ে বড়, এ বেশি ব্যাপারে জরুরি, এবং সার্জনের দক্ষতাটা এখানে অনেক বেশি সম্পৃক্ত। এ ব্যাপারে এবং ডাক্তারকে নিশ্চয়ই খুবই কনসিয়াস থাকতে হবে এই কনসাস ব্যাপারটা, থাকতে হবে। কারণ এক্স্যাক্টলি, এটাতে এক্স্যাক্টলি। জীবন মরণের সমস্যা। এটা একটা জীবন সমস্যা। মরণ যেখানে জড়িত। হ্যাঁ, স্যার, আরেকটি সমস্যার কথা আমরা বলে থাকি যে সেকেন্ডারি ইনফেকশন, সেকেন্ডারি হ্যাঁ। যে ইনফেকশনের কারণে যে সেকেন্ডারি যে হেমোরেজটা হয়ে থাকে, তো এটা কি কারণে হতে পারে, এবং তখন স্যার ম্যানেজমেন্টটা কি, এবং এখানে অ্যান্টিবায়োটিকের রোলটা কি? সেকেন্ডারি হিমোরেজ আমরা বলছি যে রোগী বাসায় যাওয়ার পরে তারপর আপ টু হিলিং পিরিয়ড, যে কোনো সময় যদি ব্লিডিং হয় তখন আমরা সেকেন্ডারি হিমোরেজ বলি। তো ক্লাসিক্যাল এটা যেটা বলে সেটা হচ্ছে ইনফেকশনের জন্য হয়, ঠিক রাইট। আছে। ইনফেকশনের জন্য হলে তাহলে সেক্ষেত্রে আমরা, যদি ইনফেকশন হয় তাহলে পরে আমরা তার গলায় যে জায়গায় অপারেশন টনসিলের যে সাইট, সে জায়গা থেকে আমরা একটা সোয়াব নিয়ে আমরা ফর গ্রুপিং কি বলে কালচার সেন্সিটিভিটি করতে দিব, যে কোন অর্গানিজমের জন্য আসলে হচ্ছে সেটা বোঝার জন্য, ঠিক আছে। এবং পাশাপাশি যেহেতু দেরি করা যাবে না, কারণ কালচার আসতে সময় লাগবে, তাহলে ওইটা সময়ের মধ্যে ওর মধ্যে আমরা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, ঠিক আছে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে এর মধ্যে যদি ওই রিপোর্টটা আসে সেই অনুযায়ী আবার অ্যান্টিবায়োটিক দিতে হবে। তার পাশাপাশি আমরা যেটা বলছি, গলা গড়গড়া করতে হবে, বায়োডিন বা মাউথওয়াশ বা অন্য যে কোনো মাউথওয়াশ দিয়ে সেগুলো তো করতে। আরেকটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হয়
সেটা হচ্ছে হ্যাঁ তোমার ইনজুরি। আমরা যে অপারেশনটা করি, যে বয়েল ডেভিস মহলকে যে যন্ত্র দিয়ে করি, এগুলো কিন্তু লোহার। তা আমরা মুখ হা করাই, তারপরে ওই জায়গায় ধরি, ওইটাও লোহার জিনিস দিয়ে ধরি, তারপরে তারপরে ইনসিশন মানে কাটি, সেগুলো কাঁচি, এগুলো সব কিন্তু লোহার, তারপরে সারাই, এগুলি সব কিন্তু লোহার। সুতরাং এই যন্ত্রগুলি ঢুকানোর সময় এবং ইউজ করার সময় যে কোনো জায়গায়, দাঁতের থেকে লিপ থেকে শুরু করে গলার পিছনে পর্যন্ত যে কোনো জায়গায় ইনজুরি হতে পারে। এবং এটা কিন্তু হয়, আমরাও যারা কাজ করি টুকটাক একটু খোঁচা টোচা লাগে, এটা কিন্তু সমস্যা না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি আমার জীবনে দেখেছি, সেটা হচ্ছে সামনে দাঁত পড়ে গেছে। ঠিক আছে, আমার এরকম হয় না, কিন্তু আমার খালাতো বোনে আমি দেখছি যে এরকম টনসিল অপারেশনের পরে তার কিন্তু দাঁত পড়ে গেছে। আমি তখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম চিটাঙে, আমার খালা ছিল চিটাঙে, তো ওনার খালাতো বোন ছিল, তো আমার একদিন বলে যে এরকম আমার তো দাঁত পড়ে গেছে টনসিল অপারেশন পরে। তা আমি কিন্তু আমার আচ্ছা আমার জীবনে আমি দেখিনি কোনো দাঁত পড়তে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ টুথ ইনজুরি হতে পারে। স্যার হ্যাঁ, আরো একটা প্রবলেম স্যার অনেক সময় হতে সবচেয়ে পারে বেশি যে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাছাড়া এক্স্যাক্টলি অন্য যে অন্য অন্যগুলো তো ছোটখাটো ইনজুরি হলে আমরা সাথে সাথে জোড়া দিয়ে চলে আসতে পারবো, এটা কোনো সমস্যা না। রিপেয়ার করতে পারি স্যার। আপনি এই জায়গাটাতে স্যার ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের যে প্রসঙ্গটা আসছিল, যদি হ্যাঁ, আমাদের সেকেন্ডারি কোনো ইনফেকশনের কারণে যে সেকেন্ডারি হিমোরেজ হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক চয়েস করব, এবং সেটি কি ওরাল নাকি ইনজেক্টেবল? ইনজেক্টেবল প্রথমে মিনিমাম এক ডোজ দিয়ে দিয়ে নিলে ভালো হয়, যেটা আমরা সেপ্ট্রন বা বলছি আমরা সেপ্ট্রেকজন বা এই ধরনের, বা ওনারা যেটা বলছে স্যাপোটিল যে ইনজেকশন আছে, সেটা আমরা দিতে পারি। ঠিক আছে, দেওয়ার পরে তারপর আচ্ছা হয়তো আচ্ছা আমরা আচ্ছা ওরাল ডোজে আমরা সেপোটিল দিতে পারি, ডাবল। আচ্ছা, কয়দিন স্যার আমরা ইনজেক্টেবল দেওয়ার পর আমরা সুইচ থেরাপি হিসেবে ওরালে আসবো? এটা মিনিমাম একদিন তো দিতেই হবে, একদিন বা 2 দিন তারপরে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আর এর আমাদের সাথে মধ্যে আরো হ্যাঁ, রিপোর্টটা চলে আসবে। আহ, আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন যে R H হারুন। তিনি হ্যাঁ, একটি প্রশ্ন রেখেছেন যে রোল অফ অ্যাজিথ্রোমাইসিন ইন টনসিলাইটিস। স্যার অ্যাজিথ্রোমাইসিনের কি কোনো ভূমিকা হ্যাঁ, রয়েছে? অ্যাজিথ্রোমাইসিন কিন্তু বলে, অ্যাজিথ্রোমাইসিনও কিন্তু আমরা যেটা বলছি প্রথমেই, যে টনসিলাইটিস, অ্যাকিউট টনসিলাইটিসের ক্ষেত্রে বইপত্রের ভাষা, ঠিক আছে, বইপত্রের ভাষা কিন্তু পেনিসিলিন দেওয়ার জন্য বলে। তো পেনিসিলিন অল্টারনেটিভ হিসেবে পেনিসিলিন অনেকে ইউজ করতে চায় না। পেনিসিলিন ইউজ করলে অনেক সময় শরীরটা অনেক দুর্বল লাগবে, অনেক 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 সমস্যা হতে পারে সেগুলোর জন্য। ঠিক আছে, কিন্তু আহ, অল্টারনেটিভ হিসেবে তুমি যেটা বলছো সেপোটিল প্লাস দিতে পারো, তারপর তুমি যেটা বলছো ইজিথ্রোমাইসিন দিতে পারো, এটা কিন্তু বইপত্রে আছে। অনেক অনেক ধন্যবাদ। স্যার একটি রোগীর টনসিলেক্টমি অপারেশনের পর আমরা অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আর কি কি ওষুধ প্রয়োগ করা হয়? অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আমরা যেটা বলছি যে মাউথ গার্গেল যেটা, সেটা করতে হবে। তারপরে আমরা যেটা বলছি যে তার ব্যথার ওষুধ দিতে হবে। ঠিক আছে, অ্যাডিকুয়েট ব্যথার ওষুধ দিতে হবে। আমরা অপারেশন সময় তো আমরা মোটামুটি একটা ভালো ব্যথার ওষুধ দেই। সেটা আমি তো প্যাথিডিনই দেই, অনেকে ক্লোফেনাক বা অন্যান্য যেগুলো দেয় সেগুলো দেয়। তারপর কিন্তু অপারেশনের পরে যখন জাগলো তখন কিন্তু ব্যথা করবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু তাকে পরবর্তীকালে এই ক্লোফেনাক জাতীয় যেটা আহ, এই যেটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগই অনেক সময় দেই। সিরাপ যেটা পাওয়া যায়, ইবুপ্রোফেন বা পাওয়া যায়, ওগুলা দিই। প্রোপেন যেটা প্রোপেনিক অ্যাসিড, সেটা। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা, কিন্তু কিন্তু এবং বইপত্রের ভাষা কিন্তু প্যারাসিটামল দেওয়ার জন্য। প্যারাসিটামল। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ ভাগে চলে এসেছি। আমাদের সাথে যে দর্শকরা যুক্ত ছিলেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, পাশাপাশি অনেক দর্শক আছেন, তাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই এই আলোচনার মধ্য থেকেই বের হয়ে আসছে, কারণ যে প্রশ্নগুলো রেখেছেন ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সবার জন্য স্বাস্থ্য, পাওয়ার্ড বাই সেফোটিল প্লাস। আমরা আলোচনা করছিলাম টনসিলাইটিস এবং ফ্যারিনজাইটিসের চিকিৎসা অ্যান্টিবায়োটিকের ভূমিকা। ঘুরে ফিরে স্যার কিন্তু সেফ্রোক্সিম প্লাস, ক্লাভুলোনিক অ্যাসিড, সেফোটিল প্লাস এর কথা বলেছেন। সেক্ষেত্রে চিকিৎসক যারা আছেন, ট্রেনি চিকিৎসকরা আছেন, সেক্ষেত্রে এই বিষয়টি নিশ্চয়ই বিবেচনা দেবে যে কোন অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর সেই সাথে স্কয়ার সবার জন্য স্বাস্থ্য এই আয়োজন আসতে পেরে স্যার কেমন লাগলো, এবং সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে? অনেক অনেক ধন্যবাদ বাসুদেব, তারপরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রাজ টিভি, এবং এর পিছনে যারা আহ, অনেকক্ষণ ধরে কাজ করছেন এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য, সবাইকে ধন্যবাদ। আর এখানে আমরা যেটা আজকে আলোচনা করলাম সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং টনসিলাইটিস সম্বন্ধে অনেকগুলি কনফিউশন মানুষের মধ্যে আছে, এবং ইভেন ডাক্তারদের মধ্যে অনেকের আছে।
ঠিক আছে, যারা ইএনটি করে তারা হয়তো অনেকেই ইএনটিরও সবার মধ্যে এই কনফিউশন গুলি সবার ঠিক মতোই নাই। তো আমরা সেই কনফিউশন গুলি আমরা অনেকখানি দূর করতে পেরেছি বলে আমরা মনে করি। এর মধ্যে এই মুহূর্তে কোভিড যে ব্যাপারটা সেটা নিয়ে আমরা কথা বলছি, যে কোভিড এর থেকে আমরা এমনি টনসিলাইটিস কিভাবে পার্থক্য করতে পারি। তারপর অনেকে আমরা বলছি যে আহ, আহ, গলা ব্যথা হলে টনসিলেক্টমি অপারেশন করার জন্য অনেকে অ্যাডভাইস করে, এটা করা ঠিক না, সেই জিনিসটা আমরা বলেছি। তারপরে অনেকে বলে যে স্যার এখানে গলা ফুলছে বলে আপনি অপারেশন করবেন, এখানে এটা লিম্ফ নোড, যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোডটা ফুলা ফুলা দেখলে অনেকে বলে যেটা টনসিলাইটিস হয়েছে। তো এই ভ্রান্ত ধারণাগুলা অনেকগুলোই আমার মনে হয় এই প্রোগ্রামের মাধ্যমে দূর হয়েছে, আমি মনে করি। ধন্যবাদ সবাইকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ এবং প্রত্যাশা রাখবো এভাবে রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সবার জন্য স্বাস্থ্যের আজকের এই নবম এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ দুটি বিষয় আলোচনা করার চেষ্টা করলাম, আর সেটি হচ্ছে টনসিলাইটিস এবং ফ্যারিঞ্জাইটিস অ্যান্টিবায়োটিকের ভূমিকা। আমাদের সাথে অত্যন্ত প্রাণবন্ত আলোচনায় যুক্ত ছিলেন এবং গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর DCM কাদিরুজ্জামান স্যার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অটোলারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফোর্ড হাসপাতাল, পাশাপাশি ভাইস প্রিন্সিপাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। স্যার আপনাকে আবারও রাজ টিভি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিবাদন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে টনসিলাইটিস এবং ক্রনিক ফ্যারিঞ্জাইটিস যে বিষয়টি হয়তো আপনারা সহজেই ধরতে পারবেন না, কিন্তু উপসর্গ নিয়ে যখন আপনি চিকিৎসকের কাছে যাবেন নিশ্চয়ই একটি সুনির্দিষ্ট পরামর্শ পাবেন এবং পাশাপাশি যে ম্যানেজমেন্ট প্রোটোকল স্যার এতক্ষণ বললেন যে কখন একটি রোগীর অপারেশনের প্রয়োজন আছে, কখন অপারেশন করা যাবে না, আর সেটি কিন্তু সিদ্ধান্ত নেবেন একজন চিকিৎসক। আসলে অপচিকিৎসার শিকার না হয়ে এবং কোয়াক্টের দ্বারা প্ররোচিত না হয়ে এবং ভুল সিদ্ধান্ত না নিয়ে আপনারা সঠিক একটি সিদ্ধান্ত নেবেন, কারণ একটি ভুল সিদ্ধান্ত একটি মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তো আপনি সেই বিষয়ে সচেতন তো? এটি কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। ধন্যবাদ জানাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে আমাদের সাথে এই আয়োজনে শরীক হওয়ার জন্য এবং পাশাপাশি প্রত্যাশা রাখবো প্রিয় দর্শক আপনারা যেভাবে আমাদের সাথে আছেন পুরোটা সময় জুড়ে ঠিক আগামীতেও একইভাবে আমাদের সাথেই থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথেই থাকুন। You are watching Raj TV, জাগরণে